আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমাদের দেশে এবং বিশ্বে অনেক কিছু স্থবির থাকলেও আমাদের পড়াশোনা কিন্তু থেমে নেই। আল্লাহর অশেষ রহমতে এবং বিজ্ঞান ও প্রযুক্তির বদৌলতে আমাদের ক্লাস নিয়মিতভাবে চলছে এবং তারই ধারাবাহিকতায় চলো আজকের ক্লাস শুরু করা যাক। হ্যাঁ, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে খুবই সুন্দর একটা ছাগলছানা দেখা যাচ্ছে। আমাদের টার্মিনোলজির ভাষায় যদি আমরা বলি, তবে এটাকে আমরা কি বলবো? আমরা জানি ইয়ং গোটকে বা সেক্সুয়ালি ইম্যাচিউর গোটকে আমরা বলে থাকি হচ্ছে কিড। সো এটা একটা কিউট কিড বলা যায়, অনেক সুন্দর একটা ছাগলের ছানা। তার মানে বোঝাই যাচ্ছে আমরা আজকে যে পড়াশোনা করতে যাচ্ছি সেটা ছাগল সম্বন্ধীয় অর গোট রিলেটেড। তো ছাগল নিয়ে চলো আমরা কে কি জানি একটু শেয়ার করা যাক। তার মাঝখান থেকে একটা প্রবাদ আছে, আমরা অহরহ বলে থাকি। কোন প্রবাদটা? হ্যাঁ, ঠিক ধরছো, ছাগল ভার্সেস পাগল। দ্যাট মিন্স ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। তবে এই কথাটা কতটুকু সার্থক, কতটুকু যৌক্তিক সেটা নিয়ে বিতর্কের বিষয় আছে এবং এটা নিয়ে কথা বলবো আমরা। তার আগে একটা কথা আমি তোমাদেরকে জানাই, তোমরা জানো কি না এই ছাগল কি না খায় এই কথাটার মধ্যে কিছুটা মতবিভেদ বা মতদ্বৈততা আছে আমার। কারণ কি, তোমরা যদি ছাগল এবং গরু, দ্যাট মিন্স গোট এবং ক্যাটেলের ফিড হ্যাবিট দেখো, বিশেষ করে তাদের ঘাস খাওয়ার যে অভ্যাস সেটা যদি দেখো বা ঘাস খাওয়ার প্যাটার্ন দেখো, সেটা দেখবা যে একটা জায়গায় ঘাস আছে, সেখানে তুমি একটা গরু বেঁধে দিয়ে আসলা, কিছুক্ষণ পরে বা বিকেলে গিয়ে দেখবা যে ওখানকার ঘাসগুলা একদম মাটির সাথে লাগোয়া করে গরু সব খায় ফেলছে। বাট তুমি যদি ওখানে একটা ছাগল দিয়ে আসো, দেখবা যে ছাগল কী করছে, সেই ঘাসে যে ডগা ডগাগুলো ছিল সেইগুলা সে শুধু খাবে। তাদের এই ফিড হ্যাবিটটা বা পাশ্চারে ঘাস খাওয়ার যে হ্যাবিটটা, এটাকে ব্রাউজিং বলে থাকে। ব্রাউজার, গোট হচ্ছে ব্রাউজার। দ্যাট মিন্স তারা কি করে যে সম্পূর্ণ ঘাসটা খাবে না, তারা শুধু ঘাসের ডগাটা খাবে। তাহলে কিন্তু বলা যাচ্ছে না যে ছাগলে কি না খায়। যাই হোক, এটা জাস্ট শুধু জানার জন্য বলা। চলো আমরা সামনে আগাই যে এই ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলের মধ্যে আরও কিছু আমরা খুঁজে পাই কিনা। হ্যাঁ, একটু ছবিটা একটু খেয়াল করো। ছবিতে কি দেখা যাচ্ছে? একটা গোট এক কাপ কফি নিয়ে বসে আছে, বা আমরা বলতে পারি যে কফি খাইতে চাচ্ছে। তার মানে কি, এখন কফি শপে কি মানুষ বাদ দিয়ে ছাগলও যায়? ছাগলও কি কফি শপে গিয়ে কফি খায়? না, সেটা হয়তো বা হয় না। কারণ আমি নিজেই মাঝে মাঝে এখনও কফি খাইতে গেলে আমার মুখ পুড়ে যায়। আর ছাগল, সে তো মানে সব কিছু জ্বালায় পুড়ায় দেবে গরম কফিতে। অবশ্য কোল্ড কফির বিষয়টা অন্য। যাই হোক, আমরা আপাতত ওদিকে যাচ্ছি না। আমরা একটু ছবিটার একটু কারণ খুঁজে বের করি যে এই ছবিটার মিনিং আসলে কি। ছাগলের সাথে কফির আদৌ কোনো সম্পর্ক আছে কি না? যেহেতু ছাগল কফি খাচ্ছে না এভাবে, কিন্তু তার তো কোনো একটা সম্পর্ক বা এর মাঝখানে কোনো একটা কোরিলেশন আছে। সেই কোরিলেশনটা আমরা একটু দেখার চেষ্টা করি, আদৌ কোনো কোরিলেশন আছে কি না। তো এই গোট এবং কফির মধ্যে একটা কোরিলেশন অবভিয়াসলি আছে, এবং সেটা হচ্ছে কি, এই গোটকে বলা হয়ে থাকে কফির আবিষ্কারক। কি অবিশ্বাস্য লাগছে? চলো সামনের স্লাইডটা দেখি। এখানে দেখো তো কি লেখা আছে। লেখা আছে, ডিড ইউ নো Ethiopian farmers first noticed the effects of caffeine when they saw their goats appearing to be dancing after eating coffee berries? এই লাইনগুলোর অর্থ যদি আমরা দাঁড় করাই, তাহলে বোঝা যাচ্ছে যে ইথিওপিয়াতে, আমরা জানি আফ্রিকান কান্ট্রিগুলোতে প্রচুর কফি চাষ হয়। ইথিওপিয়াতে ন্যাচারালি অনেক কফি গাছ হতো এক সময়। যেমন আমাদের দেশে ন্যাচারালি অনেক কিছু কিন্তু এমনি হয়ে থাকে, আমরা চাষ না করলেও হয়ে থাকে, কারণ এগুলো আমাদের এখানে প্রচুর ভালো জন্মায় আমাদের মাটিতে। অনুরূপভাবে সাউথ আফ্রিকা বা আফ্রিকান যে দেশগুলো আছে, সেই সকল দেশগুলোতে কফিটা ন্যাচারালি অনেক ভালো হয় এবং ইদানিং তো কমার্শিয়ালি হচ্ছে। তো যখন মানুষ কফির খোঁজ জানতো না, ওই সময়টাতে ফার্মাররা দেখলো যে তাদের যে ছাগলগুলা, সে ছাগলগুলা কফির যে ফলগুলা আছে সেই কফির ফলগুলা খেয়ে
খাওয়ার পর তাদের মাঝখানে কিছু চেঞ্জ আসতেছে। চেঞ্জটা কেমন, যে তারা খাওয়ার পর কেমন চনমনে ভাব, কিছুটা লাফালাফি ঝাপাঝাপি নাচতেছে, এরকম ধরনের পরিবর্তন আসছে তার মাঝখানে। তো এই পরিবর্তনটা তারা নোটিস করলো এবং এর কারণ খুঁজতে গিয়ে খুঁজে পাওয়া গেল যে সেই কফির দানার মধ্যে বা কফির ফলের মধ্যে, কফির মধ্যে কি থাকে, ক্যাফেইন থাকে, এবং এই ক্যাফেইনটা কি করতে পারে, যে কোনো অ্যানিমেল অথবা যে হিউম্যান মাইন্ডকে, বডিকে রিফ্রেশ করতে পারে। এবং এই ছাগলের কফি খাওয়ার সূত্র ধরেই কিন্তু বিজ্ঞানীরা আস্তে আস্তে আগাইছে এবং আলটিমেটলি আমরা আমাদের প্রিয় একটা পানীয়, প্রিয় একটা ড্রিঙ্কস যেটা আমরা পাইছি, সেটা হচ্ছে কফি। তাহলে এখান থেকেও যে আমরা বলতে পারি যে আসলে ছাগলে কি না খায়, কফিও খায় ছাগলে। ওকে, তো আমরা একটা নতুন তথ্য জানলাম। চলো আমরা এখন আমাদের এই ছাগল নিয়ে আরও কিভাবে কি করা যায়, যেহেতু আমাদের আলটিমেট গোল বিজনেস অ্যান্ড ফার্মিং, তো ছাগল নিয়ে ফার্মিংয়ের ক্ষেত্রে আমরা আপাতত কি করতে যাচ্ছি। এখানে দেখো যে আমরা যদি ফার্মিং করতে চাই, যে কোনো ধরনের লাইভ স্টক ফার্মিং করতে চাই, অবভিয়াসলি যে কোনো ধরনের বিজনেস, যে কোনো ধরনের ফার্মিংয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের কিছু আইডিয়া জেনারেট করতে হবে এবং সেই আইডিয়া জেনারেট করে সেই আইডিয়াগুলোকে জাজমেন্ট করে আমরা ডিসিশন নেব এবং সেই ডিসিশন মোতাবেক আমরা আমাদের ফার্মগুলোকে আগাইতে পারি। তাহলে লাইভ স্টক ফার্মিংয়ের ক্ষেত্রে আমাদের দেশে এখন পর্যন্ত আমরা যদি বলি যে কিছু কিছু পপুলার যে জিনিসটা আছে, একটা আছে যে আমরা গোট ফার্মিং করতে পারি, আরেকটা আমরা কি করতে পারি, পোলট্রি ফার্মিং করতে পারি, আরেকটা হতে পারে ক্যাটেল ফার্মিং। আপাতত আমরা ফিশটাকে আনছি না, কারণ তোমাদের এটা আলাদা একটা কোর্স আছে, সেখানে তোমাদেরকে পড়ানো হবে। তো আমরা যদি এই যে গোট, তারপর পোলট্রি এবং ক্যাটেল এগুলোর ফার্মিং করতে চাই, তাহলে কি এই পোলট্রি, গোট এবং ক্যাটেল সম্পর্কে ডিটেলস জানতে হবে। আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা অলরেডি ক্যাটেল সম্পর্কে জানার চেষ্টা করছি, এখন আমরা চেষ্টা করব গোট সম্পর্কে জানার, এবং পরবর্তীতে আমরা পোলট্রি সম্পর্কে জানব। এবং এই তিনটা যখন আমাদের সম্পূর্ণ জানা থাকবে, তখন আমরা এই তিনটাকে কম্পেয়ার করে সহজে একটা ডিসিশন নিতে পারবো যে তোমার বা আমার অথবা যে একজন ফার্ম করতে চাচ্ছে তার যে ফ্যাসিলিটিস অলরেডি আছে এবং তার যে ইকোনমিক ক্যাপাবিলিটি, সেগুলোর উপর ভিত্তি করে সে কোনটাকে চুজ করবে, কোনটা নিয়ে সে আগাইলে ভালো প্রফিট নিয়ে আসতে পারবে তার অবস্থান অনুযায়ী। তারই ধারাবাহিকতায় তাহলে আমরা যেহেতু ক্যাটেল সম্পর্কে জেনে ফেলছি, আজকে আমরা কি গোট সম্পর্কে জানব। ওকে, লেটস প্রসিড। তার মানে আজকের আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ব্রিডস অফ গোট। আমাদের দেশে এবং সারা বিশ্বে গোটের কী কী ব্রিড পাওয়া যায়, সেই ব্রিডগুলো সম্পর্কে আমরা ধারণা নিব এবং আমাদের দেশে যে ব্রিডগুলো আছে সেই ব্রিডগুলো সম্পর্কে একটু ডিটেলস জানার চেষ্টা করব, যাতে করে এই তথ্যগুলো কাজে লাগিয়ে আমরা ফিউচারে যদি কোনো ফার্মিং করতে চাই নিজেরা, অথবা যদি আমাদের আশেপাশের মানুষকে আমরা পরামর্শ দিতে চাই, সেই ক্ষেত্রে যেন আমরা কিছু সাহায্য পাই এই তথ্যগুলো থেকে। তো আমাদের আজকে ক্লাসের অবজেক্টিভস, আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার উইল বি এবল টু নো নেম অফ ডিফারেন্ট টাইপস অফ গোট ব্রিড and brief description of important goat breeds available in Bangladesh. So let's discuss some important points about goat. So first of all, goat is known as the first domesticated food animal. হ্যাঁ, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে পৃথিবীতে এনিমেল জন্মলগ্ন থেকে ছিল, পৃথিবীর জন্মলগ্ন থেকে ছিল, এবং মানুষ যখন খাবার মানে মানুষ যখন সোসাইটিতে বসবাস শুরু করলো, মানুষ যখন আস্তে আস্তে সভ্য হলো, তারা ফার্স্ট এগ্রিকালচার নিয়ে কাজ শুরু করছিল, বিভিন্ন ধরনের ফসল ফলাইতে, এবং পরবর্তীতে তারা কি শুরু করলো, এনিমেলকে ডোমেস্টিকেশন শুরু করলো, এবং সেই ডোমেস্টিকেশন প্রসেসে ফার্স্ট ফুড এনিমেল, ভক্ষণযোগ্য এনিমেল ছিল হচ্ছে গোট। তার মানে বলা যায় যে যত ধরনের লাইভ স্টক আমরা দেখে থাকি তার প্রথম লাইভ স্টক ছিল হচ্ছে গোট। সো গোট ইজ দ্য সোর্স অফ মিট, মিল্ক, স্কিন অ্যান্ড ম্যানিউর। আমরা জানি গোট থেকে আমরা কী কী পাই, মিট পাই, মিল্ক পাই, স্কিন পাই এবং ম্যানিউর পাই, যেটাকে আমরা সার বলে থাকি। এগুলো গোট থেকে আমরা পেয়ে থাকি। তারপর বলা হচ্ছে যে মোর দেন 300 ব্রিডস ইন সাবকন্টিনেন্ট। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি আমরা ছাগলের জাত নিয়ে রিসার্চ করি বা
গবেষণা করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এই সাবকন্টিনেন্টে প্রায় 300 বা 300-র অধিক ছাগলের জাত পাওয়া যায়, যেটা একটা বিশাল নাম্বার। এবার আসো আমাদের দেশে। আমাদের দেশে যত ধরনের ছাগল পাওয়া যায় সেই সকল ছাগলের মধ্যে বলা হচ্ছে যে 90% গোট ব্রিড হচ্ছে ব্ল্যাক বেঙ্গল গোট। আর বাকিটা তাহলে কি? রেস্ট আর যমুনাপারি অ্যান্ড আদার্স। এর বাকি যে 10% থাকলো সেই 10%-এর মধ্যে যমুনাপারি আছে এবং আরও কিছু ছাগল আছে যেগুলো আমরা আজকে নাম জানবো। এই সব মিলে 10% হচ্ছে বাকি ছাগল, আর 90% হচ্ছে আমাদের ব্ল্যাক বেঙ্গল, যেটা আমাদের নিজস্ব ছাগল, এবং এই ব্ল্যাক বেঙ্গলের অরিজিন হচ্ছে আমাদের দেশেই। আরেকটা তথ্য বলছে যে 90% গোটস আর কেপ্ট বাই রুরাল পিপল। আমাদের দেশে যত ধরনের ছাগল লালন পালন হয় সেই ছাগলের 90% ছাগল পালা হচ্ছে বা পালন করা হচ্ছে কোথায়? গ্রামের মানুষ দ্বারা। আর বাকি 10% ছাগল শহুরে মানুষ লালন পালন করে। যদিও শহুরে মানুষ এই যে 10% ছাগল লালন পালন যে করে এটা অনেকে শখের বসেই করে থাকে। ওকে, লাস্ট পয়েন্ট, গোটস আর কল্ড পুর ম্যানস কাউ। আবার একটু খেয়াল করো শব্দটা কি, যে গোটকে বলা হচ্ছে পুর ম্যানস কাউ বলা হচ্ছে, যেটা যদি আমরা বাংলা দাঁড় করাই সেটার বাংলাটা দাঁড় হয় যে গরুকে বলা হয়, গরু না, ছাগলকে বলা হচ্ছে গরিব মানুষের গাভী। ওকে, এখন এই কথাটা কেন বলা হচ্ছে? হোয়াই গোটস আর কল্ড পুর ম্যানস কাউ? ছাগলকেই কেন পুর ম্যানস কাউ বলা হচ্ছে? আমরা তো অনেক কিছুই বলতে, বাফেলোকে বলতে পারতাম, অন্য কিছুকে বলতে পারতাম, ছাগলকে কেন বলা হচ্ছে? তো এর পেছনে মূলত দুটা কারণ আছে, দুইটা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট, আমরা গরু থেকে যা যা পাই, একটা গরু থেকে আমরা কী কী পাই? মিট পাই, মিল্ক পাই, স্কিন পাই, ম্যানিউর পাই। হ্যাঁ, ঠিক অনুরূপভাবে আমরা একটা ছাগল থেকেও কী পাই? মিট পাই, মিল্ক পাই, স্কিন পাই, ম্যানিউর পাই এবং বাচ্চা পাই। তার মানে কি, যে একটা গরু থেকেও আমরা যা পাচ্ছি একটা ছাগল থেকেও একই জিনিস পাচ্ছি। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, একজন গরিব মানুষ সে চাইলেই একটা গরু কিনতে পারবে না, গরু কিনতে প্রচুর টাকা দরকার। কিন্তু একজন গরিব মানুষ সে যদি একটু এফোর্ট দেয়, একটু টাকা জমায়, সে চাইলে সহজেই একটা ছাগল কিনতে পারে। হ্যাঁ, এবং সেই ছাগল থেকে সে দুধ, মাংস, বাচ্চা, চামড়া, গোবর সবই পাবে, যদিও অল্প পরিমাণে, কিন্তু পাবে তো। তো এই কারণে ছাগলকে বলা হয় পুর ম্যানস কাউ। এটা শুধুমাত্র আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড গোট ইজ নোন এজ পুর ম্যানস কাউ। গরিবের গাভী হিসেবে ছাগল সারা বিশ্বে পপুলার এবং পরিচিত। ওকে, চলো আমরা এবার এই যে আমরা গোট রিয়ারিং করব, এই গোট রিয়ারিংয়ের পারপাসটা আসলে কি? পারপাস আমরা অলরেডি কিছুটা জেনে ফেলছি, চলো আরেকবার দেখি যে গোট থেকে আমরা কী কী পাবো। কিডস পাবো, বাচ্চা পাবো, তারপর মিট যেটা মাংস পাবো, মিল্ক দুধ, স্কিন পাবো, তারপর আমরা কি পাবো? মোহেয়ার। হ্যাঁ, মোহেয়ার জিনিসটা কি? মোহেয়ার হচ্ছে ছাগলের যে লোম, এই ছাগলের লোমকে এক কথায় বলা হয় মোহেয়ার। ছাগলের লোমও বিভিন্ন ধরনের পোশাক তৈরিতে কাজে আসে, ফেব্রিক্সের কাজে আসে, সুতরাং মোহেয়ার ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে পারপাস, পেটস। কিছু কিছু মানুষ পেট হিসেবে ছাগল লালন পালন করে থাকে, সুতরাং এটাও একটা পারপাস হিসেবে আমরা ধরে নিতে পারি। তো এই পারপাসের ভিত্তিতেই কিন্তু আমাদের টাইপটা নির্ধারিত হয়। ওকে, চলো তাহলে আমরা এবার গোটের কিছু টাইপস দেখি, যে টাইপস অফ গোট ব্রিডস অ্যাভেলেবেল ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা এই গোটগুলোকে বিভিন্ন টাইপে ভাগ করছি, আসলে যে সকল ছাগল থেকে যে জিনিসটা বেস্ট বা উৎকৃষ্ট মানের পাওয়া যায়। যেমন যে ছাগলটা থেকে আমরা বেশি দুধ পাবো সেটাকে বলবো ডেইরি টাইপ, যে ছাগলটার মাংস কোয়ালিটি খুব ভালো সেটাকে বলবো আমরা মিট টাইপ, যে ছাগলটার স্কিন কোয়ালিটি সবচাইতে ভালো সেটাকে স্কিন টাইপ। এইভাবে আমরা ভাগ করতে পারি। তাহলে দেখি ভাগগুলা কী কী। একটা হচ্ছে ডেইরি গোট ব্রিড, দ্যাট মিন্স যে ছাগলগুলো থেকে আমরা সবচাইতে ভালো বা বেশি পরিমাণে দুধ পাই। তারপর হচ্ছে মিট গোট ব্রিডস। হ্যাঁ, মিট সকল ছাগল থেকে পাওয়া যাবে, বাট কিছু গোট আছে যে ওই সকল গোট থেকে বেশি পরিমাণে মাংস পাওয়া যায় এবং মাংসের কোয়ালিটি ভালো, তাদেরকে আমরা বলবো মিট গোট ব্রিড। তারপর বলা হচ্ছে কিডস প্রোডাক্টিভ, দ্যাট মিন্স প্রলিফিক গোট ব্রিড।
হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার ছাগল আমি যদি লালন পালন করি এবং সেটা যদি ফার্টাইল থাকে প্রত্যেকটা ছাগলই কী দেবে, বাচ্চা দেবে। হ্যাঁ, বাচ্চা দেবে, কিন্তু কিছু কিছু ছাগল থাকে যেগুলোকে আমরা বলে থাকি প্রলিফিক, যারা কি করতে পারে ইয়ারলি মিনিমাম 2 বার বাচ্চা দেয় এবং প্রতি ক্ষেত্রে যখন বাচ্চা দেয় 2 বা ততোধিক বাচ্চা দেয়। তো এই সকল গোট ব্রিডকে আমরা আলাদাভাবে ভাগ করে নিয়েছি ক্রিস প্রোডাক্টিভ অর প্রলিফিক গোট ব্রিড। তারপর কিছু গোট ব্রিড আছে স্কিন প্রোডাক্টিভ দ্যাট মিনস যে ওই ছাগলগুলোর যে স্কিন পাবো সেই স্কিনগুলো বেস্ট কোয়ালিটির স্কিন, সেটাকে বলা হচ্ছে স্কিন প্রোডাক্টিভ। এবং লাস্ট যেটা আমরা বললাম যে সকল ছাগল থেকে আমরা মোহেয়ার কালেক্ট করতে পারি না, যে সকল ছাগল থেকে আমরা মোহেয়ার কালেক্ট করতে পারি সেগুলোকে বলা হচ্ছে মোহেয়ার প্রডিউসিং গোট ব্রিডস। তো এই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কিছু গোটের টাইপ। এবার আমরা প্রত্যেক টাইপের কিছু গোটের নাম জানব এবং কিছু তথ্য জানার চেষ্টা করব। চলো ফার্স্ট অফ অল যে ছাগলটার নাম আসে, যে গোটটার নাম আসে সেটা হচ্ছে সানেন। এই সানেন নামটা অবশ্যই মনে রাখবা, কারণ এই সানেন হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মিল্ক প্রডিউসিং গোট ব্রিড। আমি আবারও বলছি, সানেন ইজ দ্য হাইয়েস্ট মিল্ক প্রডিউসিং গোট ব্রিড অ্যাভেলেবল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, এই বিশ্বে যত ধরনের ছাগল পাওয়া যায় তার মাঝখানে সানেন হচ্ছে সবচাইতে বেশি দুধ দেয়া ছাগলের জাত। তাছাড়াও কিছু ছাগলের জাত আছে যেমন অ্যাংলো নুবিয়ান, তারপর আছে টগেনবার্গ, তারপর বারবারি, তারপর যমুনাপাড়ি, বিটল ইত্যাদি। তো এই ছাগলগুলোর চেহারা একটু চলো দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা যাকে দেখব তার নামটা কি, এটা হচ্ছে সেই হাইয়েস্ট মিল্ক প্রডিউসিং গোট ব্রিড, দ্যাট মিনস এর নাম হচ্ছে কি সানেন। সান ইজ দ্য হাইয়েস্ট মিল্ক প্রডিউসিং গোট ব্রিড ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এখন এই সানেন সম্পর্কে কিছু তথ্য জানাই উচিত, কারণ যেহেতু সে বিশ্বের সর্বাধিক দুধ দেয়া ছাগলের জাত। চলো কিছু তথ্য জানা যাক। এই সানেন হচ্ছে কোন দেশের ছাগল? এই সানেনের অরিজিন হচ্ছে সুইজারল্যান্ডের ছাগল হচ্ছে সানেন। এই ছাগলের সাইজটা যদি আমরা বিবেচনা করি সেই ক্ষেত্রে দেখা গেছে একটা বাক, দ্যাট মিনস একটা ম্যাচিউর মেল গোট, তার ওজন হবে 70 থেকে 90 কেজি, এবং একটা ম্যাচিউর ফিমেল গোট, দ্যাট মিনস একটা ডোয়ের ওজন হবে 60 থেকে 70 কেজি। আমরা যদি একটু দেখি যে আমাদের দেশীয় ছোটোখাটো একটা গরুর সমান হবে এই সানেনের সাইজ। এবার আসি মিল্ক প্রোডাকশনে, কারণ আমরা বলতেছি যে হাইয়েস্ট মিল্ক প্রডিউসিং গোট ব্রিড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সানেন অন অ্যান অ্যাভারেজ, আমি আবারও বলতেছি অন অ্যান অ্যাভারেজ 3.8 to 4 লিটার দুধ দিতে পারে। তার মানে কি, এর চাইতে একটু কমও হতে পারে, 4 লিটার চাইতে একটু বেশিও হতে পারে। দিস ইজ দ্য অ্যাভারেজ মিল্ক ইল্ড অফ সানেন ইন ডেইলি বেসিস। তার মানে প্রতিদিন এই ছাগলটা 3.8 to 4 লিটার পর্যন্ত দুধ দেয়, যেটা আমাদের দেশি গরু অনেক সময় এই পরিমাণ দুধ দেয় না, কিছু কিছু 1 লিটার 1.5 লিটার হাফ লিটার দেওয়া গরু আছে। সো এই হচ্ছে সানেনের স্পেশাল কোয়ালিটি। তো আমরা সানেনকে অবশ্যই মনে রাখবো। সানেনের আরেকটা ছবি দেখি আমরা, এই ছবিতে আরও সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে তার সম্পূর্ণ চেহারা। ওকে, আমরা মনে রাখবো তাহলে সানেনকে। সানেন ইজ দ্য হাইয়েস্ট মিল্ক প্রডিউসিং গোট ব্রিড, অরিজিন সুইজারল্যান্ড, অ্যান্ড ডেইলি মিল্ক ইল্ড অন অ্যান অ্যাভারেজ 4 লিটার। তারপর আরেকটা ছাগল দেখো, বিটল। এই বিটলের অনেকগুলা কালার আছে, এই প্রত্যেকটা কালারের এখানে দেখানো হয়েছে যে কয়টা কালার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই হচ্ছে বিটলের কালার, এবং এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ছাগলের জাত, এবং এর মিল্ক প্রোডাকশন খারাপ না, ভালো। অ্যাংলো নুবিয়ান এটাও মিল্ক প্রডিউসিং একটা ছাগলের জাত। চলো আমরা এবার মিট গোট ব্রিড দেখি কিছু, যে মিটের জন্য পপুলার কী কী গোট ব্রিড আছে ওয়ার্ল্ড ওয়াইড। সেখানে ফার্স্ট যে নামটা আসে সেটা হচ্ছে বয়ার। এই বয়ারটাকে মনে রাখতে হবে, কারণ বয়ার ইজ দ্য লার্জেস্ট গোট ব্রিড ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই সারা বিশ্বে যত ধরনের ছাগল পাওয়া যায় সেই ছাগলের মধ্যে সবচাইতে বড় সাইজের যে ছাগল সেটা হচ্ছে বয়ার, এবং এর সাইজ বড় দেখেই মূলত এটা মিড টাইপ গোট ব্রিড, কারণ এটা থেকে আমরা বেশি পরিমাণে মাংস পাবো। তারপরে আসো আরও কিছু জাতের নাম, যেমন সিরোহি, তারপরে ম্যাটো, তারপরে ফিজিয়ান, ব্ল্যাক বেঙ্গল। ঠিক আছে, এখানে আমি একটু বলি যে ব্ল্যাক বেঙ্গল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সো মাচ পপুলার ফর ইটস মিট অ্যান্ড স্কিন। এটা কিন্তু মনে রাখতে হবে, ব্ল্যাক বেঙ্গলের মিট এবং স্কিন ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। ওকে, এবার চলো এই
মিট প্রডিউসিং গোট ব্রিডগুলো সম্পর্কে একটু জানি। দেখো বয়ার, আমি অলরেডি বলে ফেলছি যে বয়ার কি, যে লার্জেস্ট গোট ইন ওয়ার্ল্ড। এই পৃথিবীতে যত ছাগল পাওয়া যায় তার মধ্যে সবচাইতে বড় জাতের ছাগল হচ্ছে বয়ার। এটা হচ্ছে সাউথ আফ্রিকান একটা ছাগলের জাত। আমি আবারও বলছি, এটা হচ্ছে সাউথ আফ্রিকান একটা ছাগলের জাত। এখন আমরা বলতেছি যে এর ওজন, এবং এর ওজন অনেক বেশি, হায়েস্ট মিল্ক প্রডিউসিং, মানে হায়েস্ট ওয়েট বা লার্জেস্ট। তো এর ওয়েটটা আসলে কত তাহলে সেটা চলো একটু দেখি যে এর ওয়েট কীরকম। এই বয়রের একটা বাকের ওজন, দ্যাট মিনস একটা অ্যাডাল্ট মেলের ওজন হয় 110 থেকে 135 কেজি, মোটামুটি আমাদের দেশি গরুর সমান। এবং একটা ডোয়ের ওজন হতে পারে 90 থেকে 110 কেজি। তাহলে আমরা বুঝতেই পারছি যে একটা বইয়ের এর সাইজ কেমন হয়, একটা বইয়ের কীরকম বড় হতে পারে, একটা বইয়ের থেকে কী পরিমাণ মাংস হতে পারে। ওকে, আরও কিছু আমরা গোট মিড টাইপ গোট ব্রিড দেখি, যেমন ধরো সিরোহি। এই সিরোহি এটা আমাদের দেশে পাওয়া যায়, এবং এই সিরোহি ইন্ডিয়ান একটা ছাগলের জাত। ওকে, এটা না চেনার কেউ নাই, এ কারণে আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখছি, আমরা সবাই কম বেশি এটা জানি। দিস ইজ দ্য ব্ল্যাক বেঙ্গল গোট, হুইচ ইজ মোস্ট পপুলার ফর ইটস মিট অ্যান্ড স্কিন ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তো এই ছিল মিট প্রডিউসিং কিছু গোট ব্রিড। এবার আমরা দেখব কিডস প্রোডাক্টিভ কিছু গোট ব্রিড, দ্যাট মিন্স প্রলিফিক টাইপের কিছু গোট ব্রিড দেখব। দেখি আমরা প্রলিফিক গোট ব্রিডের ফার্স্ট সব সময় আসবে, সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল গোট, কারণ দিস ইজ দ্য বেস্ট টাইপ or best example of prolific goat breed found all over the world. তো ব্ল্যাক বেঙ্গল, তারপরে আরও কিছু ছাগল আছে যেমন কাটচাং, তারপর বারবারি, ম্যাটো, এগুলোও হচ্ছে প্রলিফিক গোট ব্রিড। তবে এর মাঝখান থেকে ব্ল্যাক বেঙ্গলটাই বেস্ট টাইপ। চলো আমরা কিছু চেহারা দেখি। ব্ল্যাক বেঙ্গলের চেহারা আমরা অলরেডি দেখে ফেলছি। তো এইখানে একটা ছাগল দেখো, বারবারি, এটাও হচ্ছে ইন্ডিয়ান একটা ছাগলের জাত। এবার আসি আমরা স্কিন প্রডিউসিং কিছু গোট ব্রিড, যাদের স্কিন কোয়ালিটি খুবই ভালো। স্কিন কোয়ালিটি ভালো যে ছাগলগুলো, তার মাঝখানে আছে ব্ল্যাক বেঙ্গল এবং মারাদি। আমরা ব্ল্যাক বেঙ্গলের চেহারা অলরেডি দেখে ফেলছি। এবার লাস্টে আমরা দেখি যে মোহেয়ার প্রডিউসিং কিছু গোট ব্রিড। আর মোহেয়ার প্রডিউসিং একটা গোট ব্রিড আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা খুবই পপুলার। চলো তার চেহারা দেখা যাক এবং নাম জানা যাক। তার নাম হচ্ছে অ্যাঙ্গোরা গোট, নাম হচ্ছে অ্যাঙ্গোরা গোট। এইবার তার চেহারাটা একটু দেখো। দিস ইজ দ্য ইমেজ অফ অ্যাঙ্গোরা গোট। দেখে কি মনে হচ্ছে যে স্যার এটা তো পুরাই কিসের মতো, ভেড়ার মতো দেখতে। ভেড়ার মতো দেখতে হলেও এটা হচ্ছে একটা ছাগলের জাত। এখন প্রশ্ন হতে পারে যে এর শরীরটা এমন আবৃত কেন? হ্যাঁ, এই অ্যাঙ্গোরা গোটটা পাওয়া যায় মূলত হচ্ছে হিমালয়ের আশপাশের যে এলাকাগুলো আছে শীতপ্রধান বা বরফ পড়ে এরকম এলাকা, এবং সেই এলাকাতে অভিযোজন করার জন্যই মূলত এই ছাগলের গায়ে এত বড় বড় লোম হয়। এবং সেই লোমটা আমরা মোহেয়ার হিসেবে বিভিন্ন ধরনের বস্ত্র বা কাপড় তৈরিতে ব্যবহার করে থাকি। যেমন আমি একটা উদাহরণ বলে থাকি, যেটা খুবই পপুলার আমাদের দেশে শীতকালে, কাশ্মীরি শাল। সেই কাশ্মীরি শাল এই মোহেয়ার থেকেই তৈরি হয়। এবং কাশ্মীর আমরা জানি, কাশ্মীর হচ্ছে পৃথিবীর যে স্বর্গ বা ভূস্বর্গ আমরা যেটাকে বলে থাকি। সেখানে কিন্তু বরফ পড়ে, বরফ জমে, ওখানে বা ওই রিজিয়নগুলোতে ছাগল পাওয়া যায়। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ মোহেয়ার প্রডিউসিং গোট ব্রিড। তাহলে আমরা মোটামুটি প্রত্যেকটা টাইপের গোট ব্রিডের কিছু নাম জানার চেষ্টা করলাম। চলো এবার আমরা আমাদের যে দেশীয় অ্যাসেট, আমাদের যে নিজস্ব জেনেটিক রিসোর্স গোটের, সেই গোট সম্পর্কে আমরা জানি। এবং সেই গোট কোনটা অলরেডি তোমরা জেনে ফেলছো, ব্ল্যাক বেঙ্গল গোট, দ্য বেস্ট প্রলিফিক গোট ব্রিড ফাউন্ড ইন বাংলাদেশ। সে ব্ল্যাক বেঙ্গল সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। চলো দেখি কি কি আছে। দ্য ব্ল্যাক বেঙ্গল গোট ইজ এ গ্রেট সোর্স অফ ইনকাম ফর দ্য পুয়ার পিপল। আমরা যদি কনসিডার করি গরিব মানুষের কথা, আমাদের গ্রাম গ্রাম লেভেলে যারা বসবাস করে, তো সেই সকল মানুষের জন্য এটা একটা গ্রেট সোর্স অফ ইনকাম। অল্প টাকায় অল্প খরচে কি করা যায়, এর ফার্মিং করা যায়। তারপর বলা হচ্ছে ভেরি সুইটেবল ফর মিট, মিল্ক অ্যান্ড স্কিন প্রোডাকশন। অবভিয়াসলি অলরেডি আমরা বলে ফেলছি যে এ থেকে আমরা মিট পাই, মিল্ক পাই, স্কিন পাই, যেটা ইনকামের সোর্স আমাদের। ইটস মিট অ্যান্ড স্কিন হ্যাভ এ গ্রেট ডিমান্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এটাও আমি অলরেডি বলে ফেলছি যে ব্ল্যাক বেঙ্গল গোটের যে মিট এবং স্কিন, এটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত।
এখন আমরা আসি যে আমাদের দেশে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাড়াও আরও কিছু ছাগলের জাত পাই, যেমন আমরা ওখানে দেখছি যমুনাপাড়ি নাম দেখছি, সিরোহি দেখছি, বিটল দেখছি। এই ছাগলগুলোও কিন্তু আমাদের দেশে আমরা পেতে পারি। তাছাড়াও ছাগলের ফার্মিং ছাড়াও আমরা গরুর ফার্মিংও করতে পারি। তো এই গরুর ফার্মিং বাদ দিয়ে ছাগলের ফার্মিং কেন, অথবা আমরা ছাগলের ফার্মিং করতে গেলে অন্যান্য জাত বাদ দিয়ে ব্ল্যাক বেঙ্গলি কেন, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো যে হোয়াই ব্ল্যাক বেঙ্গল। আমরা যখন ফার্মিং করতে যাচ্ছি অন্য ছাগলের জাত বাদ দিয়া ব্ল্যাক বেঙ্গলটাকে কেন চুজ করব। অথবা তুমি যখন একজন গ্রাম্য মানুষকে বা একজন খামারিকে সাজেশন দিবা, সে আসলো তোমার কাছে সাজেশন নিতে যে স্যার বা ম্যাডাম আমি খামার করব, ছাগলের খামার করব, তো কোন ছাগলের জাত দিয়ে খামার করলে ভালো হয়, তখন তুমি তাকে সাজেশন দিবা অবভিয়াসলি ব্ল্যাক বেঙ্গল গোট। এখন তাকে সে যখন জিজ্ঞেস করবে যে আপা বা স্যার এটা কেন, ব্ল্যাক বেঙ্গল কেন, এই যে যমুনাপাড়ি আছে দেখতে এত বড়, বাচ্চা দেয়, এত বড় বাচ্চার অনেক দাম বেশি, ছাগলের অনেক দাম বেশি, এটা বাদ দিয়ে আপনি ব্ল্যাক বেঙ্গল কেন বলছেন, তখন তোমার তাকে কি বুঝাইতে হবে। তো বুঝাইতে গেলে তাকে তুমি কিভাবে বুঝাবা, সেই তথ্য তোমার জানা দরকার। চলো আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজি, হোয়াই ব্ল্যাক বেঙ্গল। ফার্স্ট কথা হচ্ছে যে অ্যাজ গোট ইজ এ স্মল অ্যানিমেল, ইটস ফুড ডিমান্ড ইজ রিলেটিভলি লো। হ্যাঁ, আমরা জানি গরুর তুলনায় ছাগল হচ্ছে ছোটো সাইজের অ্যানিমেল, এবং ব্ল্যাক বেঙ্গল হচ্ছে আরও ছোটো সাইজের অ্যানিমেল, এবং এই ছোটো সাইজ হওয়ার কারণে এর যে ফুড ডিমান্ড এবং এর যে স্পেস সেটা কম লাগে। ঠিক আছে, ওকে, খাবার কম লাগে। দে রিকোয়ার লেস স্পেস ফর লিভিং দেন আদার লাইফ স্টক। তাদের খাবার কম লাগে, সাথে সাথে তাদের থাকার জায়গাও কম লাগে। যেখানে একটা গরু লালন পালন করবা সেখানে তুমি 5-7টা ছাগল লালন পালন করতে পারবা, এটা হচ্ছে সুবিধা। ওকে, তারপর বলছে দি নেসেসারি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট ফর স্টার্টিং গোট ফার্মিং বিজনেস উইথ দিস ব্রিড ইজ ভেরি লো অ্যান্ড ইট ইজ উইদিন দ্য এবিলিটি অফ জেনারেল পিপল। যে কোনো ব্যবসা করতে গেলে, যে কোনো ফার্মিং করতে গেলে আমরা জানি আমাদের ক্যাপিটাল দরকার, পুঁজির দরকার। তো গোট ফার্মিং যদি আমরা করতে যাই আমাদের এই ক্যাপিটালের পরিমাণটা কম পরিমাণে লাগে, যেটা আমাদের জেনারেল যে পিপল আছে, যারা নিম্ন আয়ের মানুষ আছে, তাদের জন্য সহজলভ্য বা সহজেই তারা করতে পারে। তারপর বলা হচ্ছে ডিজিজ আর রিলেটিভলি লেস দেন আদার ডোমেস্টিক অ্যানিমাল। এই গোট, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল গোটে যে রোগের প্রাদুর্ভাব তা অন্যান্য লাইভস্টকের চাইতে বেশি। মনে রাখবা, লাইভস্টক এবং পোলট্রির মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি রোগ হয় হচ্ছে পোলট্রিতে, তারপর হয় হচ্ছে ডেইরিতে, দ্যাট মিনস ক্যাটেলের ক্ষেত্রে, এবং সবচাইতে কম রোগ আমরা পায়ে থাকি কিসে, গোটে। ওকে, এবং গোটের মধ্যে আমাদের যে ব্ল্যাক বেঙ্গল গোট এ আরও বেশি ডিজিজের প্রতি রেসিস্ট্যান্ট। সুতরাং তোমার খামারে যত রোগবালাই কম কম যত হবে, রোগবালাই যত কম হবে, তোমার খামারের খরচ তত কম হবে, এবং অ্যানিমেলের রোগবালাই যদি কম থাকে তাহলে তার প্রোডাকশনও বেশি থাকবে। তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। তারপর আমরা আরেকটা দিক দেখি যে প্রডিউস মেনি গুডস ইন দ্য শর্ট টাইম। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা ব্ল্যাক বেঙ্গল গোট প্রথম বাচ্চা দেয় কত বছর বয়সে জানো? 12 থেকে 15 মাস বয়সে সে প্রথম বাচ্চা দেয়, এবং এই বাচ্চা যে দিবে তখন কিন্তু সে একটা একটা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 2 বা ততোধিক বাচ্চা দেয়। তো এই কারণে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা বেশি সংখ্যক বাচ্চা পাই, যেটা তুমি যমুনাপাড়ির ক্ষেত্রে পাবা না, ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রেই সম্ভব। সো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরও কিছু পয়েন্ট যদি আমরা দেখি যে ফিমেল গোট বিকাম প্রেগনেন্ট টুয়াইস এ ইয়ার অ্যান্ড গিভ বার্থ 2 to 3 বেবি গোট ইচ টাইম। আমরা অলরেডি বলে ফেলছি, দ্যাটস ওয়াই দিস গোট ইজ নোন অ্যাজ প্রলিফিক গোট ব্রিড। যে একটা ছাগল বছরে মিনিমাম 2বার কি প্রেগনেন্ট হবে, 2বার বাচ্চা দেবে, এবং প্রতি ক্ষেত্রে 2 বা ততোধিক বাচ্চা দেবে, সেটা ব্ল্যাক বেঙ্গলের দ্বারাই সম্ভব। দ্য মিট, স্কিন অ্যান্ড মিল্ক অফ দিস গোট হ্যাভ এ হিউজ ডিমান্ড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাব্রড। অলরেডি আমরা বলে ফেলছি। এবং আরেকটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা জানো কি না যে ছাগল উৎপাদনে, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনে আমাদের দেশ, দ্যাট মিনস বাংলাদেশ, বিশ্বে 4র্থ স্থান অধিকার করে আছে। এই যে পুরো ক্রেডিটটা চাই মূলত ব্ল্যাক বেঙ্গলের কাছে, কারণ আমাদের দেশে 90% ছাগলের জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। এই তথ্যটা মনে রাখবা। The goat milk prevents tuberculosis and asthma. For this reason, it has a great demand to the Bangladeshi people. হ্যাঁ, তোমরা গ্রামে কখনো খেয়াল করছো কিনা, এখনো অনেক মানুষ অসুস্থ হলে কবিরাজের কাছে যায়। অবশ্যই এটার একটা কারণও আছে, কারণ একদম রুট লেভেলে অজপাড়া গায়ে তুমি ডাক্তার খুঁজে পাবা না।
তারা এই কবিরাজের উপরে অনেক ক্ষেত্রে ভরসা করে, যদিও আস্তে আস্তে দিনে দিনে রূপ চেঞ্জ হচ্ছে বা পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তারপরেও এখনও সেই কবিরাজি চিকিৎসাটা রয়ে গেছে। তো দেখা গেছে টিউবারকুলোসিস, দ্যাট মিনস টিবি বা যক্ষ্মার চিকিৎসা এবং হাঁপানির চিকিৎসায় কবিরাজরা যখন ওষুধ তৈরি করে তখন এই ছাগলের দুধ ব্যবহার করে। দেখবা এই ছাগলের দুধ ব্যবহার করার কারণ কি? তো ছাগলের দুধ ব্যবহারের কারণ হচ্ছে এই ছাগলের দুধে, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গলের দুধে তোমার এমন একটা কেমিক্যাল থাকে, যে কেমিক্যাল থাকার কারণে অ্যাজমা এবং টিউবারকুলোসিসের যে জীবাণু তারা গ্রো করতে পারে না। তাদের যে গ্রোথ, যেমন টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়া নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তো এই ব্যাকটেরিয়াটা এই কন্ডিশনে গ্রো করতে পারে না। একজন লোক যদি নিয়মিত ছাগলের দুধ খায় তাহলে তার শরীরে সেই টিউবারকুলোসিসের জীবাণু কী করতে পারবে না, সুবিধা করতে পারবে না, রোগ তৈরি করতে পারবে না। এটা শুধু টিউবারকুলোসিস না, অ্যাজমার ক্ষেত্রেও প্রযোজ্য, যেই কারণে ব্ল্যাক বেঙ্গল এবং গোট ফার্মিং খুব ইম্পর্ট্যান্ট। তারপরে রেজিং ব্ল্যাক বেঙ্গল গোট ক্যান বি কনসিডার্ড এজ অ্যান এডিশনাল সোর্স অফ ইনকাম ফর দ্য ল্যান্ডলেস ফার্মার। হ্যাঁ, আমাদের দেশে যারা ভূমিহীন কৃষক আছে, যাদের চাষ করার নিজের জমি নেই, যারা অন্যের জমি চাষবাস করে খায়, তো তাদের জন্য এই ব্ল্যাক বেঙ্গল গোট ফার্মিংটা একটা ভালো ইনকামের সোর্স হতে পারে। এখানে আমি আরেকটা তথ্য বলে রাখি, সেটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, ধরো কোনো একটা বিয়ের অনুষ্ঠান বা সামাজিক যে কোনো অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান মানেই সেখানে বিভিন্ন ধর্মীয় লোক থাকবে, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আসবে। এই ধর্মীয় অনুষ্ঠানে মাংস হচ্ছে আমাদের দেশে খুবই উপাদেয় একটা আইটেম। কোনো একটা দাওয়াতে তুমি যদি মাংস না পাও তাহলে বলবা যে তারা কিছুই খাওয়ায় নাই, কিছু খাওয়াইতেই পারে নাই মাংস না থাকলে। এখন এমন কি কি মাংস আছে যে মাংসগুলো সব ধর্মের লোক খাইতে পারে? হ্যাঁ, তার মধ্যে চিকেন এবং গোট, যেটাকে আমরা চেবন বলে থাকি, এই ছাগলের মাংস এবং মুরগির মাংসই বিভিন্ন মানে সকল ধর্মীয় লোকের কাছে কি গ্রহণযোগ্য। এখন মুরগির মাংস দিলে অনেকে এখন ইদানিং কি হয় না, তুষ্ট হয় না, তাই খাসি দিতে হয়, গরু দিতে হয়। গরু যারা খায় না তাদের খাসি দিয়েই সন্তুষ্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ছাগল এর ফার্মিং খুবই গুরুত্বপূর্ণ। ধরো এই চাঁপাইনবাবগঞ্জে পিগের ফার্মিং নাও হতে পারে, কারণ এখানে পিগের মাংস খাওয়ার লোক নাই। অথবা ধরো একটা হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে তুমি খামার করতে চাও, সেখানে গরুর খামার করে তুমি ওখানে গরুর মাংস বিক্রি করতে পারবে না। বাট ছাগল হচ্ছে এমন একটা প্রাণী, যেটা এমন একটা লাইফস্টাইল যেটার ফার্মিং মাংসের জন্য তুমি বিশ্বের যে কোনো জায়গায় বাজার খুঁজে পাবা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওকে, আমরা জানলাম যে ব্ল্যাক বেঙ্গল ছাগলই আমরা কেন লালন পালন করব। এখন চলো আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের কিছু তথ্য জানি, ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্পর্কে জানি। ব্রিড ডেসক্রিপশন অফ ব্ল্যাক বেঙ্গল গোট। তো ফার্স্ট অফ অল যে কথাটা আসে, অরিজিন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আমি অলরেডি বলে ফেলছি যে ব্ল্যাক বেঙ্গল গোট হচ্ছে আমাদের নিজস্ব সম্পদ। মানে হচ্ছে কি, এর উৎপত্তিটা আমাদের দেশেই। আমরা এই যে এর আগে যে ব্রিডস অফ ক্যাটেল পড়লাম, তখন হলিস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, রেড সিন্ধি, শাহিওয়াল, এগুলো পড়তে গিয়ে আমাদের দেশের নাম খুঁজছি, নাই কোনো, আমাদের দেশের কোনো নাম নাই। হলিস্টাইন ফ্রিজিয়ান ছিল হচ্ছে নেদারল্যান্ড, জার্সি হচ্ছে ইংল্যান্ড, রেড সিন্ধি, শাহিওয়াল হচ্ছে পাকিস্তান। তো সেখানে কিন্তু আমাদের দেশের কোনো কৃতিত্ব ছিল না, কিন্তু ব্ল্যাক বেঙ্গল এই ক্ষেত্রে আমাদের কৃতিত্ব আছে। ব্ল্যাক বেঙ্গলের অরিজিন হচ্ছে আমাদের দেশ, দ্যাট মিনস বাংলাদেশ। তাছাড়াও এর ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় আছে, যে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, আসাম অ্যান্ড বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে অরিজিন হলেও আসাম, ত্রিপুরা, কলকাতা এই সকল জায়গাতেও এই ব্ল্যাক বেঙ্গল গোট পাওয়া যায়। এবার আসি ব্ল্যাক বেঙ্গলের কোট কালার। ব্ল্যাক বেঙ্গল নামটা বলা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, এখান থেকে আমাদের ধারণা হতে পারে যে ব্ল্যাক বেঙ্গল গোট শুধুমাত্র কালো কালারের হবে। এই ধারণাটা ভুল, কারণ ব্ল্যাক বেঙ্গল গোট ইজ প্রিডমিনেন্টলি ব্ল্যাক বাট মে বি ব্রাউন, গ্রে অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলের কালার হচ্ছে ব্ল্যাক, কিন্তু এটা আরও অন্য রঙের হতে পারে, যেমন হতে ব্রাউন হতে পারে, গ্রেও হতে পারে, হোয়াইটও হতে পারে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি ব্ল্যাক এবং হোয়াইটের সংমিশ্রণও হতে পারে। তো এই হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের কোট কালার, আমরা যেন এটা ভুল না করি। এবার আসি একটা ব্ল্যাক বেঙ্গলের সাইজে, যে অ্যানিমেলস আর স্মল, অবভিয়াসলি স্মল সাইজ। এভারেজ বডি ওয়েট অফ মেল গোট ইজ 15 কেজি অ্যান্ড ইন কেস অফ ফিমেল গোট ইজ 12 কেজি। মানে হচ্ছে একটা বাক, দ্যাট মিনস অ্যাডাল্ট মেলের ওজন হতে পারে 15 কেজি এবং অ্যাডাল্ট ফিমেলের ওজন হতে 12 কেজি।
এখন বলতে পারো স্যার এই 15 কেজিরও বেশি তো ব্ল্যাক বেঙ্গল গোল আছে আছে হ্যাঁ হতে পারে, আমি বলছি অ্যাভারেজ ওয়েট 15 থেকে বেশিও হতে পারে কমও হতে পারে। তো আমরা এই অ্যাভারেজ ওয়েটটা মনে রাখার চেষ্টা করব। এই তো চলো এই ব্ল্যাক বেঙ্গলের চেহারা দেখি। যে ছবিটা দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্ল্যাক বেঙ্গল গোট। ওকে, তো ব্ল্যাক বেঙ্গল গোটের যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সেটা আমরা একটু পরে দেখব। আপাতত চলো আমরা দেখে নিই এর কি উপকারিতা আছে আমাদের, দ্যাট মিন্স ইউটিলিটি অ্যান্ড প্রোডাকশন। এখান থেকে আমরা কী কী পেতে পারি। তো ব্ল্যাক বেঙ্গল গোটের ক্ষেত্রে বলা হচ্ছে যে এজ অফ ফার্স্ট কিডিং 12 to 15 মান্থস, মানে হচ্ছে একটা ব্ল্যাক বেঙ্গল গোট ফার্মিং যখন তুমি করবা, খামারে নিয়ে আসলা, খামারে সে প্রথম বাচ্চা দিবে হচ্ছে 12 থেকে 15 মাস বয়সে। তার মানে কি, আমরা যদি জেস্টেশন পিরিয়ডটাকে 5 মাস ধরি, তার মানে হচ্ছে প্রায় 7-8 মাস বয়সেই সে কি প্রেগনেন্ট হয়ে যাবে এবং 12 থেকে 15 মাস বয়সে আমরা প্রথম বাচ্চা পাবো এবং আশা করা যায় 2 বা ততোধিক বাচ্চায় পাওয়া যাবে। এটি কিন্তু খুবই ভালো, ফার্মিংয়ের ক্ষেত্রে আমরা অতি দ্রুত বাচ্চাটা পেয়ে যাচ্ছি। তারপর বলতেছি এটা একটা প্রলিফিক গোট ব্রিড। অবভিয়াসলি আমি আবারও বলি, প্রলিফিক গোট ব্রিড আর দোজ গোট ব্রিড হুইচ আর able or capable to become pregnant twice in a year and can give 2 or more কিডস অ্যাট এ টাইম, মানে বছরে 2বার সে প্রেগনেন্ট হবে, 2বার যখন বাচ্চা দিবে তখন 2 বা ততোধিক বাচ্চা দিবে। মিট অ্যান্ড স্কিন হ্যাজ হাই ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এই ব্ল্যাক বেঙ্গল গোটের মিট এবং স্কিন ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার এবং আমি বলছি অলরেডি যে বাংলাদেশ র্যাঙ্কস 4th পজিশন ফর গোট প্রোডাকশন। ছাগল উৎপাদনে বাংলাদেশ সারা বিশ্বে 4র্থ স্থান অধিকার করে আছে এবং আমরা জানি এই ছাগলের 90% ছাগলই হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। তার মানে এই কৃতিত্বের একটা বড় অংশীদার হচ্ছে আমাদের ব্ল্যাক বেঙ্গল গোট। ওকে, তারপর আমরা দেখি যে এর মিল্ক ইল্ডটা কেমন। এর মিল্ক ইল্ডটা হচ্ছে পুর মিল্কার, এরা খুব কম দুধ দেয়, 0.4 লিটার পার ডে। এটা যদি আমরা এমএল হিসাব করি প্রায় 400 ml, অন অ্যান অ্যাভারেজ 400 ml প্রতিদিন। তো এই হচ্ছে মোটামুটি ব্ল্যাক বেঙ্গল গোটের কি উপকারিতা বা ইউটিলিটি অ্যান্ড প্রোডাকশন। আরেকটা কথা বলি, আমাদের দেশে তোমরা জানো কি না, আমাদের দেশে কুষ্টিয়া এলাকায় যে ব্ল্যাক বেঙ্গল গোট পাওয়া যায় সেটাকে বলা হয় উৎকৃষ্ট মানের ব্ল্যাক বেঙ্গল গোট এবং বিশ্বে এই কুষ্টিয়ার ছাগলগুলোকে কুষ্টিয়া গ্রেট নামে পরিচিত করা হয়েছে বা কুষ্টিয়া গ্রেট নামে মানুষ জানে। তো এটা তোমাদের জানার জন্য বলে রাখলাম। তো আমরা এই ব্ল্যাক বেঙ্গল সম্পর্কে যত তথ্য জানলাম প্রত্যেকটা তথ্য আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ এটা পরীক্ষার জন্য এবং আমাদের ডেইলি লাইফের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবার চলো যে ব্ল্যাক বেঙ্গলের পর যে ছাগলগুলো আমাদের দেশে পাওয়া যায় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যমুনাপাড়ি গোট। এই যমুনাপাড়ি গোট সম্পর্কে আমরা একটু জানি। অলরেডি আমরা দেখছি যে যমুনাপাড়ি গোটটাকে আমরা ডেইরি টাইপের মধ্যে ফেলছি, যদিও এটা ডেইরি টাইপ এবং মিড টাইপ উভয়ের মধ্যেই ফেলা যায়। চলো আমরা এবার দেখি যে যমুনাপাড়ি গোটের অরিজিন কোথায়। অরিজিন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। যমুনাপাড়ি গোট ওয়াজ অরিজিনেটেড ফ্রম ইন্ডিয়া। দিস ব্রিড ফার্স্ট ইন্ট্রোডিউসড নিয়ার এ river of Uttar Pradesh named Jamuna. Since this breed is mostly known as Jamunapari goat, they are also known as some other names like Jamunapari, Ramsagar, etc. হ্যাঁ, আমরা এই ছাগলটা কিন্তু অন্য নামে যদি ডাকি, আমাদের গ্রাম অঞ্চলে এই ছাগলকে রাম ছাগল বলা হয়। তো যমুনাপাড়ি আরেকটা নাম হচ্ছে রাম ছাগল। এবং যমুনাপাড়ি নামটা কোথা থেকে আসলো? যমুনাপাড়ি নাম আসলো হচ্ছে ইন্ডিয়ার উত্তরপ্রদেশে যমুনা যে নদীটা আমাদের দেশেও আছে, সেই যমুনা নদী তীরে এই ছাগলটা প্রথম পাওয়া গেছিল বা ওই এলাকাতে পাওয়া যায়, তো সেইখান থেকে এই ছাগলের নাম দেওয়া হয়েছে যমুনাপাড়ি গোট। তার মানে যমুনাপাড়ির অরিজিন হচ্ছে ইন্ডিয়া উত্তরপ্রদেশ। চলো এবার কোট কালার দেখি। ওর কোট কালারটা কেমন হয়? গোটস আর জেনারেলি হোয়াইট অর লাইট ইউলিশ ট্যান উইথ লাইট ব্রাউন স্পটস, মানে অনেকগুলা মিক্সচার হতে পারে তার কোট কালারটা। এবার চলো তার সাইজটা আমরা একটু দেখি। অ্যান অ্যাডাল্ট মেল গোট ওয়েট অ্যাবাউট 50 to 60 কেজি অ্যান্ড অ্যান অ্যাডাল্ট ফিমেল গোট ওয়েটস অ্যাবাউট 40 to 50 কেজি। একটা মেল গোটের দ্যাট মিন্স বাকের ওজন হতে পারে 50 থেকে 60 কেজি এবং একটা ফিমেলের গোটের ওজন হতে পারে 40 থেকে 50 কেজি। এই কারণে আমরা এটাকে মিড টাইপে ফেলতে পারি, কারণ একটা ব্ল্যাক বেঙ্গল যেখানে অন অ্যান অ্যাভারেজ 15 কেজি দিচ্ছে সেইখানে প্রায় 6 গুণ হতে পারে, 4 গুণ হতে পারে একটা যমুনাপাড়ি বাকের ওজন। ওকে, এর সাইজ সম্পর্কে আমরা একটু আইডিয়া নিলাম। এবার চলো তাদের চেহারা একটু দেখি। ছবিতে দেখতে পাচ্ছ, ছবিতে বাম পাশে একটা মেল গোট দেখা যাচ্ছে এবং ডান পাশে একটা ফিমেল গোট দেখা যাচ্ছে।
তো এই দুটোই হচ্ছে যমুনাপাড়ি গোটের বাঘ এবং ডো। তো আমরা এদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আরেকটু পরে জানবো। চলো এদের ইউটিলিটি অ্যান্ড প্রোডাকশন দেখি আপাতত। যদি ইউটিলিটি অ্যান্ড প্রোডাকশনে বলা হচ্ছে দ্য ব্রিড ইজ এ ডুয়াল পারপাস অ্যানিমাল অ্যান্ড ইউজফুল ফর মিল্ক অ্যান্ড মিট। আমি কিছুক্ষণ আগে বলছি যেটাকে আমরা ডুয়াল পারপাস হিসেবে ব্যবহার করতে পারি। এর মিল্ক প্রোডাকশনও ভালো এবং মিট প্রোডাকশনও ভালো, কারণ আমরা অলরেডি দেখছি যে এটার ওজন প্রায় 50 থেকে 60 কেজি পর্যন্ত হতে পারে। এভারেজ এজ অফ ফার্স্ট কনসেপশন ইজ 18 মান্থস। এর ছাগলগুলা ফার্স্ট কনসিভই করে হচ্ছে 18 মাস বয়সে, যেখানে একটা ব্ল্যাক বেঙ্গল গোট বাচ্চাই দিচ্ছে হচ্ছে 12 থেকে 15 মাস বয়সে। তার মানে তুমি যদি একটা ব্ল্যাক বেঙ্গলের ফার্ম করো সেক্ষেত্রে কিন্তু তুমি কি প্রায় 8-10 মাস আগেই বাচ্চা পেয়ে যাচ্ছ এবং একের অধিক বাচ্চা পাচ্ছ। সেখানে যমুনাপাড়ি কিন্তু অনেক দেরিতে বাচ্চা দেবে। এর অ্যাভারেজ মিল্ক ইল্ড 1 to 3 লিটার্স পার ডেইলি। এটার মিল্ক প্রোডাকশন হতে পারে 1 থেকে 3 লিটার দৈনিক। ওকে, এর আরেকটা তথ্য যে দিস গোট ব্রিড ইজ নট প্রলিফিক। এরা প্রলিফিক না, দ্যাট মিনস দে ইউজুয়ালি কিড ওয়ান্স এ ইয়ার অ্যান্ড গিভ বার্থ 1 কিড এট এ টাইম। এরা ইউজুয়ালি বছরে একবার বাচ্চা দেয় এবং প্রতি ক্ষেত্রে একটা বাচ্চা দেয়। এই হচ্ছে যমুনাপাড়ি গোটের তথ্য। তো এখানে একটা তথ্য থেকে তোমরা বলতে পারো স্যার যে মিল্ক ইল্ড 1 থেকে 3 লিটার যমুনাপাড়ির। তারপর আরেকটা তথ্য বলতে পারো যে স্যার 50 থেকে 60 কেজি, কিন্তু আমাদের দেশে অনেক যমুনাপাড়ি গোট বা রাম ছাগল আমরা যেগুলো দেখি ওগুলো তো এত বড়ও হয় না, এত দুধও দেয় না। এখানেও একটা কথা প্রযোজ্য, সেটা হচ্ছে আমরা যেমন বলছিলাম হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, এরা বস্টরাস হলেও ঠান্ডা প্রধান এলাকার গরু হলেও এরা আমাদের দেশে আছে। কিভাবে আছে? এরা হচ্ছে আমাদের দেশি গরুর সাথে ক্রস ব্রেড। অনুরূপভাবে আমাদের দেশেও কিছু পিওর ব্রিড যমুনাপাড়ি পাওয়া যায়, কিন্তু আরও কিছু যমুনাপাড়ি পাওয়া যায় যেগুলো আমাদের ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস হয়ে গেছে, যেই কারণে এরা সাইজে অত বড় হয় না, এত মিল্ক প্রোডাকশনও দেয় না। কিন্তু তুমি যদি যমুনাপাড়ির পিওর ব্রিডগুলা নিয়ে আসো আমাদের দেশে বা খুঁজে বের করো, দেখবা তাদের সাইজ এবং মিল্ক প্রোডাকশন এর মতোই হবে। এবার চলো আমরা যমুনাপাড়ি এবং ব্ল্যাক বেঙ্গলের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স একটু তুলনা করে পড়ার চেষ্টা করি যাতে আমাদের মনে থাকে। ব্ল্যাক বেঙ্গল ভার্সেস যমুনাপাড়ি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। তো ফার্স্ট আমরা ছবিতে একটা জিনিস খেয়াল করি, এদের কান খেয়াল করো, উভয়ের ইয়ারের দিকে একটু খেয়াল করো। আমরা যদি ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে দেখি যে এদের কানটা কেমন, কি খাড়া খাড়া না? তো এদের এই কারণে বলা হয় এদের কানটা থাকবে কি আপরাইট ইন পজিশন, উপরের দিকে খাড়া বা খাড়া হয়ে থাকবে। বাট একটু যমুনাপাড়ির দিকে খেয়াল করো, এদের কানটা কি, এদের কানটা হচ্ছে ঝুলানো, দ্যাট মিনস ড্রুলিং। ওকে, তাহলে আমরা একটা ফিচার দেখলাম ব্ল্যাক বেঙ্গল এবং যমুনাপাড়ির। তারপরে এদের নাকটা খেয়াল করো, নোজের দিকে খেয়াল করো। নোজের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে ব্ল্যাক বেঙ্গলের নোজটা অনেকটা ফ্ল্যাট, সমতলের মতো, হ্যাঁ, উঁচু নিচু বলা যায় না, ফ্ল্যাট। কিন্তু একটু যমুনাপাড়ির নাকটা একটু খেয়াল করো, দেখো টিয়া পাখির মতো উঁচা নাকটা, যেটাকে আমরা বলতে পারি কনভেক্স, দ্যাট মিনস উত্তল টাইপের। আমরা উত্তল অবতল বুঝি তো, উত্তল হচ্ছে একটু উঁচুও থাকবে, সেই উঁচু নাকটা হচ্ছে কি কনভেক্স টাইপের নাকটাই হচ্ছে কার, যমুনাপাড়ি। লাস্ট একটা পয়েন্ট আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে আর্ডার অ্যান্ড টিট, হ্যাঁ, ওলান এবং দুধের বাট। এটা যদি আমরা একটু স্পষ্ট দেখা যাচ্ছে না, বাট আমরা যদি একটু খেয়াল করি ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে এর মিল্ক প্রোডাকশন যেহেতু কম, এর ওলানটা হবে ছোট এবং বাটগুলা হবে ছোট ছোট। কিন্তু যমুনাপাড়ির একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে, দেখো এখানে এদের আডারটাও বড় এবং টিটগুলা অনেক লম্বাটে হয়, হ্যাঁ, আডারও লার্জ এবং টিটগুলাও কি হবে, লার্জ সাইজের হবে। তো এই হচ্ছে মূলত ব্ল্যাক বেঙ্গল এবং যমুনাপাড়ির ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের তুলনা। তো আমরা আশা করি এখন থেকে যমুনাপাড়ি এবং ব্ল্যাক বেঙ্গল সহজে ডিফারেন্সিয়েট করতে পারবো তাদের চেহারা দেখে। ওকে, তো চলো আমরা এখন আরও কিছু ছাগলের জাত জানি, যে ছাগলের জাতগুলো আমাদের দেশে পাওয়া যায়, আদার্স গোট ব্রিডস ফাউন্ড ইন বাংলাদেশ। এতক্ষণ আমরা যে দুটো ছাগল দেখলাম সেটা তথ্যটা আবার একটু আমি তোমাদেরকে বলি যে ব্ল্যাক বেঙ্গল গোট বাংলাদেশে পাওয়া যায় এবং বাংলাদেশে এর অরিজিন, এবং মোর দেন 90% গোট, আমাদের দেশের মোর দেন 90% গোট হচ্ছে কি ব্ল্যাক বেঙ্গল গোট। আর বাকি 10%-এর মধ্যে আছে কিছু, তার মধ্যে অন্যতম হচ্ছে যমুনাপাড়ি।
এই যমুনাপাড়ি বাদে যে আর যে ছাগলগুলো পাওয়া যায় সেগুলো একটু চেহারা এবং নামটা আমরা একটু দেখি। যে পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে বিটল, বিটল ইন্ডিয়ান একটা ছাগলের জাত, এবং এটা আমাদের দেশেও পাওয়া যায়। অনেকেই শখের বশে এর ফার্মিং করে থাকে আমাদের দেশে, যদিও সরকারিভাবে ওইভাবে এটা নিয়ে কাজ করা হচ্ছে না। সরকারিভাবে কিন্তু কাজ করা হয় মূলত ব্ল্যাক বেঙ্গল নিয়ে। তোমরা জেনে রাখবা যে যমুনাপাড়ি নিয়েও কাজ করা হয় না আমাদের দেশে। আমাদের যে ডিএলএস, ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক সার্ভিস, তারা কিন্তু ব্ল্যাক বেঙ্গল গোট নিয়ে কাজ করে। তো এই যে এখন যে ছাগলের জাতগুলো আমি দেখাবো তোমাদের, এগুলো হচ্ছে অনেকে ব্যক্তিগত পর্যায়ে করে থাকে। যেমন হচ্ছে একটা বিটাল, তারপর হচ্ছে এই ছাগলটা দেখো, এটার নাম হচ্ছে তোতাপুরি ছাগল। এই তোতাপুরি ছাগলটা ইদানিং অনেকেই ফার্মিং করতেছে। তোতাপুরি সম্পর্কে যদি আমরা একটু দেখি, যে একটা তোতাপুরি বাঘ ওর অ্যাডাল্ট মেলের ওজন হতে পারে প্রায় 80 কেজি, আরেকটা ডো দ্যাট মিন্স ফিমেলের ওজন হতে পারে প্রায় 45 কেজি, যেগুলা কি যমুনাপাড়ির চাইতেও, রাম ছাগলের চাইতেও এর সাইজটা কি আরও বেশি বড়, তো মাংসও বেশি পাওয়া যাবে। তো এই হচ্ছে তোতাপুরি। তারপর আরেকটা ছাগল দেখো, এইটা হচ্ছে, চিনতে পারছো? হ্যাঁ, চেনার কথা। এটা হচ্ছে সবচাইতে বড় যে ছাগল পৃথিবীর, বয়ার। এই বয়ারও কিন্তু আমাদের দেশের কিছু কিছু বড় বড় ফার্ম, তারা এটা ফার্মিং করতে চাচ্ছে বা ফার্মিং করছে, যদিও খুবই স্মল স্কেলে। খুঁজতে গেলে হয়তো বা কালীমন্ত্রে কয়েকটা খামার খুঁজে পাবা। তো সেই হচ্ছে সেই বয়ার। তো বয়ারের পর আরেকটা যে ছাগলের জাত আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সোজাত। এই ছাগলটা একটু দেখো, সাদা দেখতে একদম, এটাকে বলা হচ্ছে সোজাত। এই সোজাত ছাগলটাও আমাদের দেশে পাওয়া যায়। এবং সিরোহি, যে ছাগলটার কথা আমি তখনও বলছিলাম, এই সিরোহি ইন্ডিয়ান একটা ছাগলের ব্রিড, এটাও আমাদের দেশে পাওয়া যায়। অনেকে ব্যক্তিগত পর্যায়ে এর ফার্মিং করে থাকে। তোমরাও যদি বলো যে তোমরা এই ছাগলগুলো লালন পালন করতে চাও, তাহলে যারা ব্যক্তিগতভাবে পালন করে তাদের সাথে যোগাযোগ করে তোমরা এগুলো কালেক্ট করতে পারো। আর ব্ল্যাক বেঙ্গল যদি চাও, ব্ল্যাক বেঙ্গল তুমি যেখানে যাবো সেখানেই পাবা। আমাদের সরকারি যে ছাগল উন্নয়ন খামার আছে, ছাগল উন্নয়ন খামার আছে প্রায় প্রত্যেক ডিভিশনে, এবং সে আমাদের এই রাজশাহীর যে ছাগল উন্নয়ন খামার, সেটা রাজাবাড়ি হাট। এই রাজাবাড়ি হাটে ছাগল উন্নয়ন খামারে গিয়ে তুমি এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত নিয়ে আসতে পারো। তো ব্ল্যাক বেঙ্গল ছাগল সব জায়গায় পাবা। আর এই যে ছাগলগুলোর জাত বললাম, এগুলো তোমাকে ব্যক্তিগতভাবে জোগাড় করতে হবে। তো এই যে সিরোহির এখানে মেল এবং ফিমেল আমরা দুটোই দেখতে পাচ্ছি। এই হচ্ছে সিরোহি, যার আরেকটা নাম হচ্ছে দেখো আজমেরি ছাগল বলা হয়। সিরোহির আরেকটা নাম হচ্ছে আজমেরি ছাগল। ওকে, এবার আমরা আরেকটা ছাগল দেখি, যেটা আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম, বারবারি। হ্যাঁ, বারবারি। এই বারবারি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ছাগলের জাত, এবং এই বারবারি কিন্তু আমরা দেখছিলাম যে এটা প্রলিফিক। যা হোক, এটা ইন্ডিয়ান একটা অ্যাসেট। তো এটাও আমাদের দেশে কম বেশি ফার্মিং হয়ে থাকে, এবং তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। তো এই ছিল ছাগলের জাত নিয়ে আমাদের আজকের ক্লাস, দ্যাট মিন্স ব্রিডস অফ গোট। এ পর্যন্তই। আশা করি যে তথ্যগুলো তোমরা জানলা, সেই তথ্যগুলো নিজেদের কাজে লাগানোর চেষ্টা করবা, এবং এই তথ্যগুলোর মাধ্যমে তোমার আশেপাশের মানুষকেও উপকার করার চেষ্টা করবা যতটুকুই জানতে পারছো। এবং আরেকটা কথা, ভালোভাবে পড়তে হবে পরীক্ষায় পাশ করার জন্য। যদিও আমি বলি যে পাশ করার চাইতে এই তথ্যগুলা নিজের জীবনের জন্য এবং আশেপাশের মানুষকে হেল্প করার জন্য বেশি মনে রাখা জরুরি। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং এই করোনাকালীন সময়ে নিজে সুস্থ থেকে পরিবারকে সুস্থ রেখে এই আমাদের দেশ এবং আমাদের বিশ্বকে সুস্থ রাখার চেষ্টা করি, এবং প্রত্যেকটা মুহূর্ত অপব্যয় না করে কাজে লাগাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।